আজকের গল্প মধুর ভালোবাসা, কলমে পার্থ প্রতিম গুহনিয়োগী। প্রতিটা মানুষ জীবনে একবার হলেও কাউকে না কাউকে ভালোবাসে, আর সে প্রথম প্রেম সেটা তো মৃত্যুর আগে পর্যন্ত মনে থেকে যায়, চাইলেও ভোলা যায় না। সেই মানুষটির যার জন্য জীবনে প্রথমবার নিজের চেয়েও অন্যের প্রতি অসীম ভালোবাসা জন্মায়। সময়টা ছিল শীতকাল, মানে বোঝাই যাচ্ছে যে রোদের দাম কম বেশি। আমিও আমার কয়েকজন বন্ধু মিলে আমাদের কলেজের গেটের সামনের বসার জায়গাটায় জমিয়ে রোদের মজা নিচ্ছি। চলছে নানান গল্পগুজব, তবে সবার চোখ কিন্তু কলেজের গেটের সামনে। মানে নিশ্চয়ই বুঝতে পারছো, উঠতি বয়সে একটু ফুর্তি করার ইচ্ছে আর কি। হঠাৎ চোখে পড়ল হালকা নীল রঙের সোয়েটার, কালো কুচকুচে কোমর পর্যন্ত লম্বা চুলরূপী কোনো এক মহামানবী এগিয়ে আসছে। সূর্যের আলোর কিরণের সাথে তার কপালের কালো টিপ আর ঠোঁটের লিপস্টিক যেন একসাথে মিশে গেছে। যখন মেয়েটি আমাদের আরও কাছে এলো, ততক্ষণে আমার ঘোর কেটে গেছে। আরে এই মেয়েটা তো প্রিয়া। আমি প্রিয়ার রূপে আগাগোড়াই মুগ্ধ। তবে আমি কিন্তু প্রিয়াকে বেশ কয়েকবার আমার ভালো লাগার কথা জানিয়েছি, কিন্তু কোনো উত্তর পাইনি। প্রিয়া নাও বলেনি, আবার হ্যাঁও বলেনি, শুধু হেসেছিল। আর এই জন্যই আমার বন্ধুরা আমাকে বলে, প্রিয়াও তোকে ভালোবাসে, তুই প্রপোজ কর ওকে। প্রিয়া আমাদের কাছে আসতেই আমার বন্ধুরা আমার কানে বলতে শুরু করে দিল, দেখ তোর ডিম গার্ল আসছে, কিছু একটা কর। আমিও আবার মন ঠিক করে নিলাম যে আজকে প্রিয়ার কাছ থেকে উত্তর নেবই। দেখতে দেখতে প্রিয়া আমাদের পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। দুটো ক্লাসের পর আমাদের 30 মিনিটের ব্রেক। তখন আমি ঠিক করলাম এবার প্রিয়াকে আমার মনের কথা বলবই। আমি তার কাছে গিয়ে মনের সমস্ত সাহস এক করেই বলেই ফেললাম, প্রিয়া, আমি তোমাকে একটা কথা বলতে চাই। প্রিয়া বলল, হ্যাঁ অবশ্যই, বলো না বলো। আমি নিজেকে সামলে নিয়ে আমার কথা তাকে বলতেই যাব, এমন সময় প্রিয়াই বলে উঠল, তুমি তো অনেক কিছুই বলেছ, তাই আজকে আমি বলবো আর তুমি শুনবে। এই কথাটি শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার হৃদয় কম্পন অনেক বেড়ে যাচ্ছে। আমার মনে হলো এই শীতের দিনেও আমি ঘেমে যাচ্ছি। কিন্তু এরপর সে যা বলল, সেই কথা শুনে আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। এতবার বলার পরেও যে মেয়ে কোনো সাড়া দেয়নি, সেই মেয়েই আমাকে আমার কথার উত্তর আজ নিজেই দিচ্ছে। কি আনন্দই না হচ্ছিল। হ্যাঁ, প্রিয়া আমার কথা রেখেছে। কয়েকদিনের মধ্যেই আমরা গোটা কলেজে লায়লা মজনুর মতো বিখ্যাত হয়ে গেলাম। আমার বন্ধুরা সবাই প্রিয়াকে বৌদি বলে ডাকা শুরু করে দেয়। এরপর আমরা দুজনে মিলে আশেপাশের বেশ কিছু জায়গায় ঘুরতে যাই। নতুন প্রেমের ভেলাতে ভেসে আমরা তখন ভালোবাসার মাঝ দরিয়ায় সৌন্দর্য উপলব্ধি করছি। সপ্তাহে রবিবার তো একদম হাতে ধরাই ছিল। প্রতি রবিবার কোথাও না কোথাও ঘুরতে যাওয়াটা আমাদের নেশাতে পরিণত হয়েছিল। আমাদের আশেপাশের লোকেদের নজর সব সময় আমাদের ওপর, কিন্তু দেখতে দেখতে সেই খুশির দিন হারিয়ে যেতে চলল। আমাদের কলেজ জীবনের শেষ দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা। এই সময় আমাদের পেয়ে বসে একে অপরের থেকে দূরে সরে যাওয়ার ভয়, একে অপরের সাথে সময় না কাটানোর ভয়। আমরা যে আজীবন একসাথে থাকার প্রতিশ্রুতি করেছিলাম, সেটি প্রায় ধ্বংস হতে চলল। এখন বুঝলাম, পৃথিবীর সব থেকে বড় ভয় হলো প্রিয়জনকে হারানোর ভয়। কি জানি এরপর কে কোথায় যাব, আমি কোথায় যাব। কয়েকদিন আর কিছুই ভালো লাগছিল না। মোবাইলের ওয়ালপেপারে লাগানো আমার ও তার ছবি দেখে মনটা আরও বেশি ভেঙে যাচ্ছে যেন। মনের মধ্যে হতাশাও বাড়ছে। দেখতে দেখতে কলেজ জীবন শেষ হয়ে গেল। অনেক প্রতীক্ষার পর যাকে কাছে পেয়েছি, তার থেকে এভাবে দূরে সরে যাওয়ার কষ্টটা
চেপে রেখে তার সাথে কাটানো মুহূর্তগুলো ঝাপসা হতে থাকে ধীরে ধীরে। আমি বাবা মার বড় সন্তান, তাই দায়িত্বটাও আমার একটু বেশি। আমার বাড়ি থেকে আমাকে বলে দিয়েছে যে এবার কিছু একটা কর বাবা। এই কাতর আবেদনটা সোজাসুজি বুকে এসে লেগেছিল আমার। সে যাই হোক, আমি একটি ভালো বেসরকারি কোম্পানিতে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি পেলাম। তবে আমি প্রিয়াকে যে ভুলে গেছি তা নয়। এখনো মাঝে মাঝে তার কথা মনে পড়লে প্রিয়জনকে কাছে পাওয়ার আশঙ্কা জেগে ওঠে, কেঁপে ওঠে বুকটা। কোনো এক অজানা কারণে আবার সেই হৃদস্পন্দন বেড়ে যায়, ঠিক যেমনটি আগে প্রিয়াকে দেখলে হতো। মাঝে মাঝে মনে হতো এতদিনের প্রিয়াও হয়তো আমাকে ভুলে গেছে হয়তো আমাদের সেই মধুর স্মৃতিগুলো। কিন্তু তখনই আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে ওঠে, আমি তো তাকে ভুলতে পারিনি, সে কি করে আমাকে ভুলতে পারে? এই কথাটি ভেবে নিজের মনকে শান্ত করতাম যে সে একদিন আবার আমার কাছে ফিরে আসবে। আবার আমরা আগের মতো ঘুরবো ফিরবো, একসাথে বাদাম খাবো, একসাথে বসে পুকুরের মাছগুলিকে খাবার ছুঁড়ে দেব, একসাথে লং ড্রাইভে যাব। এটা আমাদের এক সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস, যেটা আমি কারোর সাথে ভাগ করে নিইনি। ইচ্ছে না থাকা সত্ত্বেও গেলাম সেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে। সত্যি বলতে কি, এইসব চাকরির প্রতি আমার কোনো আগ্রহ নেই, কিন্তু কি আর করা যায়, এখন তো এটা প্রয়োজন। তাছাড়া পরিবার যখন বলেছে। কি জানি কেন আজ প্রিয়ার কথা খুবই মনে পড়ছে। ইন্টারভিউয়ের লাইনে দাঁড়িয়েও প্রিয়ার চিন্তা আমাকে কুরে কুরে খাচ্ছে। আশেপাশের এত মানুষের ভিড়েও কেমন যেন একাকিত্ব আমাকে তাড়া করছে। আসলে হয়তো মনের বিরুদ্ধে গিয়ে এই ইন্টারভিউ দিতে এসেছি, তাই এসব মনে হচ্ছে। কিছুক্ষণ পর আমার দিবাস্বপ্নকে ভেঙে দিয়ে অফিসের রুম থেকে একজন বেরিয়ে এসে আমাকে বললেন, আপনাকে ভেতরে ডাকা হচ্ছে। আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি একজন স্বাস্থ্যবান লোক চেয়ারে বসে আছেন। সামনের টেবিলে অনেক কাগজপত্র পড়ে আছে। সেই ব্যক্তিটি আমার বসার জন্য বললেন। আমি ধন্যবাদ জানিয়ে বসে পড়লাম। তিনি আমাকে আমার নাম জিজ্ঞাসা করলেন, এরপর আরও অনেক প্রশ্ন করলেন। আমি তার সব প্রশ্নের উত্তর খুবই কনফিডেন্সের সাথে দিচ্ছিলাম। এরপর তিনি কিছু আজব প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন, যেমন তোমার বাবা কি করেন, বাড়িতে কে কে আছে। যদিও এই সব প্রশ্নগুলি শুনে আমি ইতস্তত না করে ঠিক বলে দিয়েছিলাম। তার পরের প্রশ্নটি আমাকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি কাউকে ভালোবাসো? ইন্টারভিউতে এরকম প্রশ্ন কে করে ভাই? তার প্রশ্ন শুনে আবার প্রিয়ার কথা মনে পড়ে গেল। যেটা সত্যি সেটাই বলেছি। এরপর লোকটি বলল, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এরপর তিনি কলিং বেল বাজিয়ে একজন লোককে ডাকলেন এবং সেই লোকটিকে বললেন, এনাকে নিচে ম্যামের টেবিলে নিয়ে যাও। আমি সেই কর্মচারীর সাথে সেই ম্যামের টেবিলে গেলাম। ম্যাম কি যেন কাজ করছেন। আমার দিকে না ঘুরেই বললেন, স্যার আপনার কত স্যালারি লাগবে? ম্যামের আওয়াজ শুনেই আমার শরীর কাঁটা দিয়ে উঠল। এই আওয়াজটা কেমন যেন আমার চেনা চেনা লাগছে। এরপর সেই ম্যাম আমার দিকে ঘুরতেই আমার সমগ্র শরীরে বিদ্যুৎ খেলে গেল। আরে এ যে আমার স্বপ্নের রানী, এ যে প্রিয়া। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, প্রিয়া তুমি? প্রিয়া বলল, কি ভেবেছিলে আমি তোমাকে ভুলে যাব? না স্যার না, এমনটা কি হয়? তার কথা শুনে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসার জোগাড় শুরু হয়ে গেছে। কোনো মতে নিজেকে সামলে নিলাম। প্রিয়া আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। এতগুলো মানুষের সামনে একজন মেয়ে যদি এভাবে জড়িয়ে ধরে,
তাও আবার আমি এখানে নতুন। কেমন লজ্জাটা এলেন নাকি বলুন। মুহূর্তের মধ্যে আমি যেন এক অন্য জগতে হারিয়ে গেলাম। যেন মনে হচ্ছিল একজন সর্বশান্ত ব্যক্তি তার হারানো দুর্লভ জিনিসটি খুঁজে পেয়েছে। এরপর প্রিয়া আমাকে বলল, এই অফিসটি আমার বাবার। বাবাকে আমি রাজি করিয়েছিলাম, তাই বাবাকে বলেই তোমাকে এখানে এনেছি। এটা আমার তরফ থেকে সারপ্রাইজ। আর বাবাও তোমার সাথে দেখা করতে চেয়েছিলেন। এরপর যা হওয়ার তাই হলো, হ্যাপি এন্ডিং। আমাদের পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়ে যায়। সারা জীবন পাশে থাকার যে প্রতিশ্রুতি আমরা একে অন্যকে দিয়েছিলাম, শেষ পর্যন্ত সেটাই পূর্ণ হলো। আজ আমরা দুজনে একসাথে আছি, একদম কাছাকাছি, একদম পাশাপাশি। আমার ভালোবাসা এখন আমার কাছে। এই বিশ্বের অপরূপ সৌন্দর্যে নয়, প্রিয়ার সৌন্দর্যেই যে আমি মুগ্ধ। ভগবান প্রত্যেককেই তার ভালোবাসা ফিরিয়ে দিক, এটাই কামনা করি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।